আসসালামু আলাইকুম। আজকের আমি যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত ভিডিও দেবো সেটা হচ্ছে দশম শ্রেণীর ভারতের মৃত্তিকা। ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি জাস্ট কিছুটা বোর্ড পার করে রেখেছি। আগে আমরা জানবো মৃত্তিকা কাকে বলে। এই মৃত্তিকা বলতে আমরা কি বুঝি? মৃত্তিকা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিতকে শিথিল, কোমল, সূক্ষ্ম শিলাস্তরটাকে বলা হচ্ছে মৃত্তিকা। আমি আবারও বলছি, ভূপৃষ্ঠের উপরিভাগে শিথিল, কোমল, সূক্ষ্ম শিলাস্তরকে মৃত্তিকা বলা হয়। মৃত্তিকার ইংরেজি টার্মটা হচ্ছে সয়েল। এই মৃত্তিকা জলবায়ু, খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বাতাস, বিভিন্ন জীবাণুর যৌগিক মিশ্রণ। কিন্তু এই মৃত্তিকার গঠন এবং উর্বরতা নির্ভর করে শিলাস্তর এবং জলবায়ুর উপর। আমি আবারও বলছি, এই মৃত্তিকার গঠন এবং উর্বর নির্ভর করে কি না শিলাস্তর এবং হচ্ছে কি জলবায়ুর উপর। মৃত্তিকা গবেষণা বা কৃষি গবেষকরা তারা ভারতবর্ষের মৃত্তিকাকে প্রায় 27 ভাগে ভাগ করেছে। 27 ভাগে ভাগ করেছে। এই 27 ভাগটা আমি একটা পয়েন্ট বলি, আমি একটু ছেড়ে গেছি আমি, যে মৃত্তিকাকে প্রধানত প্রকৃতি অনুযায়ী দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা, একটা হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকা। আঞ্চলিক মৃত্তিকাতে কিন্তু শিলাস্তরের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ। শিলাস্তরের প্রভাবের ফলেই কিন্তু আঞ্চলিক মৃত্তিকাটা তৈরি হয়, যেমন হচ্ছে পটবন মৃত্তিকা, এটা কিন্তু। আর অনাঞ্চলিক মৃত্তিকা কি না, অনাঞ্চলিক মৃত্তিকা তৈরির ক্ষেত্রে কিন্তু জলবায়ু বা অন্যান্য প্রাকৃতিক শক্তি খুব গুরুত্বপূর্ণ, যেমন পলি মৃত্তিকা। এই অনাঞ্চলিক মৃত্তিকাকে আঞ্চলিক মৃত্তিকাকে কৃষি গবেষকরা 27 ভাগে ভাগ করেছেন। তবে মাটির গঠন, মাটির গুণন, মাটিতে জৈব পদার্থের পরিমাণ, মাটিতে খনিজ পদার্থের পরিমাণ, এইসবের উপর নির্ভর করে ভারতবর্ষের মাটিকে মোট 11 ভাগে ভাগ করা হয়েছে। 11 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পলল মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, উপকূলীয় মৃত্তিকা, বদ্বীপ অঞ্চলের মৃত্তিকা, মরু অঞ্চলের মৃত্তিকা, তরাই মৃত্তিকা, পার্বত্য অরণ্যের মৃত্তিকা, পার্বত্য তৃণভূমির অঞ্চলের মৃত্তিকা, হিমবাহ সৃষ্ট মৃত্তিকা। আমি আবারও বলছি, ভারতবর্ষের মৃত্তিকাকে বা এই আঞ্চলিক মৃত্তিকাগুলোকে গঠন, গুণন, জৈব পদার্থের পরিমাণ, খনিজ পদার্থের পরিমাণ, রং ইত্যাদির ভিত্তিতে 11 ভাগে ভাগ করেছে। তা হলো কি? 1 নম্বর হচ্ছে পলল মৃত্তিকা, 2 লোহিত মৃত্তিকা, 3 হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, 4 হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, 5 হচ্ছে উপকূলীয় মৃত্তিকা, 6 হচ্ছে বদ্বীপ অঞ্চলের মৃত্তিকা, 7 হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা, 8 হচ্ছে তরাই মৃত্তিকা, 9 হচ্ছে পার্বত্য অরণ্য অঞ্চলের মৃত্তিকা, 10 হচ্ছে পার্বত্য তৃণভূমির মৃত্তিকা, 11 হচ্ছে হিমবাহ সৃষ্ট মৃত্তিকা। কিন্তু আমাদের সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত, তাই আমাদের কিন্তু এই 11টা মৃত্তিকার মধ্যে 3টে মৃত্তিকা থাকবে। একটা হচ্ছে পলল মৃত্তিকা, 2 হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, 3 হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই 3টে মৃত্তিকা সম্পর্কিত আমাদের একটু বিস্তারিত জানতে হবে। এতগুলো মৃত্তিকা কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাই আমি এতগুলো মৃত্তিকাকে আমি মুছে ফেলব। যে যে মৃত্তিকাগুলো আমাদের সিলেবাসে আছে সেই 3টে মৃত্তিকাকে আমি রাখছি। তাহলে আমাদের সিলেবাসে কোন কোন 3টে মৃত্তিকা আছে? একটা হচ্ছে পলল বা পাললিক মৃত্তিকা, 2 হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, 3 হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এবার আমি আসি, এই যে ম্যাপটা তোমরা দেখছো, 3টে কালার আছে ম্যাপের মধ্যে। একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে ব্ল্যাক বা কালো, আর একটা হচ্ছে লাল রঙের। সবুজ, কালো আর এই লাল রঙের 3টে কিন্তু ভারতবর্ষের 3টে আছে। আমি এই 3টে মৃত্তিকার অবস্থানটা ঠিক বোর্ডে কিন্তু দেখিয়ে রেখেছি। তাহলে প্রথম আমরা পড়ব কোন মৃত্তিকা? পলল মৃত্তিকা। প্রথম আমরা আসবো পলল মৃত্তিকা সম্বন্ধে পড়ি।
পলল মৃত্তিকাকে বলে। পলল মৃত্তিকা অপর নাম পলি মৃত্তিকা। তোমরা জানো পলি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে মৃত্তিকা তৈরি করে তাকে আমরা পলল মৃত্তিকা বলবো। পলল মৃত্তিকা কোথায় হয় তোমরা সেটা নিশ্চয়ই জানো, অবস্থানটা আমি বললে বুঝতে পারবে। শতদ্রু গঙ্গা সমভূমি অঞ্চল, শতদ্রু গঙ্গা সমভূমি অঞ্চল, ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল বা উপকূলীয় অঞ্চল, ব্রহ্মপুত্রের বদ্বীপ বা উপকূলীয় অঞ্চল, অর্থাৎ আরও বিভিন্ন নদী উপকূলীয় অঞ্চলবর্তী করতে কিন্তু এই হচ্ছে কি না পলল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। পলল মৃত্তিকা এখানে সবুজ রঙের চিহ্নিত করে দেওয়া আছে ভারতবর্ষের কোথায় কোথায় পলল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। আমি অবস্থানটা আবারও বলছি, শতদ্রু গঙ্গা সমভূমি অঞ্চল, ব্রহ্মপুত্রের উপকূলীয় অঞ্চল এবং অন্যান্য নদীরও কিন্তু উপকূলীয় অঞ্চল বা সমভূমিতে কিন্তু এই পলল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই পলল মৃত্তিকার এবার বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। পলল মৃত্তিকার বৈশিষ্ট্য বলতে গেলে দুভাগে ভাগ করা যায় পলল মৃত্তিকাকে। একটা হচ্ছে প্রাচীন পলি, আর একটা আছে নবীন পলি। প্রাচীন পলি, নবীন পলি। প্রাচীন পলিকে বলা হচ্ছে কি ভাঙর, আর নবীন পলিকে বলা হচ্ছে খাদার। প্রাচীন পলিকে বলা হয় যে ভাঙর, আর নবীন পলিকে বলা হচ্ছে খাদার। এই খাদার কিন্তু ভাঙরের থেকে তুলনামূলক কি উর্বর। কিন্তু এই পলল মৃত্তিকাতে বালি পলি কাদার পরিমাণ এর উপর ভিত্তি করে একে আবার তিন ভাগে ভাগ করা হয়: এঁটেল, বেলে এবং দোআঁশ মৃত্তিকা। এঁটে, বেলের এবং দোআঁশ মৃত্তিকা। এবার ওই তিনটে মৃত্তিকা সম্বন্ধে তোমরা আরো বিস্তারিত পড়বে, তবে এখানে বিস্তারিত বলার দরকার হবে না। এই পলল মৃত্তিকা কিন্তু খুব উর্বর, ভীষণভাবে পলল মৃত্তিকা উর্বর। তাই এখানে কিন্তু কৃষিকাজটা খুব ভালো হয়। এই কৃষিকাজের মধ্যে ধান, পাট, গম, তোমার হচ্ছে আখ, বিভিন্ন তৈলবীজ, বিভিন্ন ডাল জাতীয় শস্য ইত্যাদি খুব উন্নত পরিমাণে ফসল ফলে। তাহলে 1 নম্বর পলল মৃত্তিকা হয়ে গেল। দ্বিতীয় নম্বর আছে কি কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা এখানে কিন্তু কালো রঙের চিহ্নিত করা আছে। কৃষ্ণ মৃত্তিকা কোথায় কোথায় দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ, কালো রঙে কিন্তু চিহ্নিত করা আছে। মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ইত্যাদি অঞ্চলে কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা। এটা হচ্ছে কি না লাভা গঠিত ব্যাসল শিলার আবহাওয়া বিকার জনিত কারণে কিন্তু এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে। আমি আবারও বলছি, লাভা গঠিত ব্যাসল শিলার আবহাওয়া বিকার জনিত কারণে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকাটা সৃষ্টি হয়েছে। কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম হচ্ছে রেগুর। কথাটা মাথায় রাখবে, রেগুর। এই কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম হচ্ছে কি রেগুর। এর জল ধারণ ক্ষমতা কিন্তু দারুণ, এর জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই, এবং এর রংটা কালো বলে একে কালো মৃত্তিকা বলা হয়, বা কৃষ্ণ মৃত্তিকা। রংটা কালো বলে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা বলা হচ্ছে। কিন্তু এতে লোহা, চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশ প্রচুর পরিমাণে থাকে বলে কিন্তু এই মৃত্তিকা উর্বরিত হয়। এখানে কিন্তু তুলা চাষটা খুব ভালো হয়। এই কৃষ্ণ মৃত্তিকাতে কিন্তু তুলা চাষ তা খুব ভালো পরিমাণে ফসল হয়। এছাড়া আখ, কার্পাস ইত্যাদিও কিন্তু ফসল ফলে। কৃষ্ণ মৃত্তিকার পরে শেষে যে মৃত্তিকাটা আছে সেই মৃত্তিকার নাম হচ্ছে কি ল্যাটেরাইট মৃত্তিকা। এই ল্যাটেরাইট মৃত্তিকাটার, ল্যাটেরাইট কথার অর্থ ল্যাটিন শব্দ। এই ল্যাটেরাইট কথার ল্যাটিন শব্দ কিন্তু ল্যাটেরাইট কথার মানেটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন থেকে বাংলার হচ্ছে কি ইট। ইট দেখতে কেমন? লাল। তাই কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকাটাও কিন্তু লাল প্রকৃতির হয় এবং শক্ত। অবস্থান দেখো লাল বলে কিন্তু আমি এখানে ল্যাটেরাইট মৃত্তিকাটা কিন্তু যে চিহ্নিত করে রেখেছি দেখো সব পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, এইদিকে তোমার হচ্ছে উড়িষ্যা, আসাম, মেঘালয়, এসব জায়গায় কিন্তু বেশ কিছু অঞ্চলে কিন্তু যেখানে যেখানে ছড়িয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা সেই সব জায়গায় অবস্থানগুলো আমি দেখেছি। পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালার কিছু অংশ, উড়িষ্যাতে, আসাম, মেঘালয় এইসব অঞ্চলে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায় না যেসব অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অত্যাধিক ধৌত প্রক্রিয়ার ফলে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। এই ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণের ক্ষমতা কিন্তু একদমই কম।
জল ধারণ ক্ষমতা খুবই কম। কারণ হচ্ছে কি, অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে এই ল্যাটেরাইট মৃত্তিকার যে উপরিস্তরে যে সিলিকা থাকে, সিলিকাটা নিচে চলে যায়, ফলে উপরে কিন্তু লোহা অ্যালুমিনিয়ামের অক্সাইডের পরিমাণটা খুব বেশি পরিমাণে হয়। এই জন্য কিন্তু এই মাটিটা কিন্তু অনেকটা অনুর্বর। তবে বর্তমান সময়ে জলসেচ ব্যবস্থা, জল ধারণ ক্ষমতা নেই মানে সেখানে কৃষিকাজ খুব একটা ভালো মতো হবে না। যদি কৃষিকাজ করতে হয় তাহলে কৃষির মাধ্যমে করতে হবে, না জলসেচ করতে হবে। অত্যাধিক পরিমাণে জলসেচ এবং রাসায়নিক সারের ব্যবহারের ফলে কিন্তু কিছু কিছু চাষ করা হচ্ছে, কেউ যেমন রাবার চাষ করা হয়, কফি চাষ করা হয়, চা কিছু উৎপন্ন করা হয়, বিভিন্ন জাতীয় শস্য উৎপন্ন করা হয়, ধান হয়, গম হয়, তবে ধানের পরিমাণটা খুব কম। এই গেল ভারতবর্ষের কিন্তু মৃত্তিকার আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু সম্বন্ধে একটু সংক্ষিপ্ত ভিডিও। আশা করি তোমরা যদি টেক্সট বইটা একটু ভালো করে পড়ে নাও, আমার কথার সঙ্গে মিলিয়ে রেখে, আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানবে, যেটা অসুবিধা হবে সেটা অবশ্যই আমাকে জানবে, এবং এর থেকে অনেক রকম প্রশ্ন হবে, সেটা আমি পরের ভিডিও বা নেক্সট একটা কোনো দিন মানে তোমার পিডিএফ ফাইল করে যে কী কী কোশ্চেন হতে পারে সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম।